মোটামুটি ভালোই। আচ্ছা, ভার্সিটি তো প্রিপারেশনটা একটু ভালো করে নাও। এখন তো আর কলেজে আসতে হচ্ছে না, বাসায় বসে বসে একটু ভালো করে পড়াশোনা করো। আর আমি তোমাদের যে আমাদের সাজেশন আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যেগুলো দেওয়া ছিল সিটির যে অধ্যায়গুলো আমাদের, সেটা হলো আমাদের ৫টা অধ্যায়, তাই না? সেখানে গৃহ ব্যবস্থাপনা তো হয়ে গেছে, ব্যবস্থাপনার ধাপ হয়ে গেছে, পোশাকের ছাট ও সেলাই হয়ে গেছে, তাই না? তারপরে বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, সেটাও হয়ে গেছে। এখন আরেকটা চ্যাপ্টার আছে তোমাদের, সেটা হলো জনস্বাস্থ্য সমস্যা, যেটা দ্বিতীয় পত্রের 15তম অধ্যায়। ঠিক আছে? তো এই জনস্বাস্থ্য সমস্যা কিন্তু আমরা এখন সবাই ভুগছি, কারণ আমরা নানা ধরনের ভেজাল খাবার খেয়ে খেয়ে আমরা বিভিন্ন ধরনের রোগে বা সমস্যায় জর্জরিত। তো আজকে আমরা সেটাই আলোচনা করব। আমাকে তো চেনো, আমি আছি খালেদা আক্তার বেলা, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমি যেটা বলছিলাম যে জনস্বাস্থ্য সমস্যা, প্রবলেম অফ পাবলিক হেলথ, একাদশ শ্রেণী, দ্বিতীয় পত্র, পঞ্চদশ অধ্যায়। তোমরা সবাই বই খুলো, দেখো। আচ্ছা, তো এই অধ্যায়ের যে পাঠগুলো আছে, যেগুলো আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক, খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক। তারপরে পার্ট 3-এ আছে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য সম্পর্কে সচেতনতা তৈরি। পার্ট 4-এ হলো স্যানিটেশন ও পানি। পার্ট 5-এ আছে খাদ্য ও পানিবাহিত রোগের কারণ ও প্রতিরোধ। পার্ট 6 অণুজীব দ্বারা রোগের সংক্রমণ। আর পার্ট 7-এ আছে হলো স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ নিরাপত্তা বিধি। ঠিক আছে? এই 7টা পার্ট। তো আমরা এখানে এই 7টা পার্ট আমরা আলোচনা করব, আমরা জানবো। তো আজকে যেটা আমরা বলতে যাচ্ছি, যেটুকু আমি তোমাদেরকে বলছি, সেটা হলো যে প্রবলেম অফ পাবলিক হেলথ। মানে পৃথিবীর ঘনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশ কি অন্যতম, তাই না? আমাদের দেশ অনেক ঘনবসতিপূর্ণ। তো আমাদের দেশের জনগণ কি দরিদ্র, অপুষ্টি, অশিক্ষা, অসচেতনতা, এগুলোর কারণেই কিন্তু নানাবিধ স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। ম্যাম কত পৃষ্ঠা? এটা পেজ হলো 339, পঞ্চদয় মানে 15তম অধ্যায়, দেখো দ্বিতীয় পত্রের। তো এই যে অশিক্ষা, অসচেতনতা আর দরিদ্র, মেনলি আমরা দরিদ্র, তবে আমরা কিন্তু এখন অনেকটাই ভালো, তাই না? এখন কিন্তু আমরা অত দরিদ্র, অত অপুষ্টি বা অশিক্ষা ওরকম নাই। আমরা মোটামুটি এখন সবাই কিন্তু এগুলো পেরিয়ে আসছি, এবং এই ধাপগুলো আমরা উতরিয়ে এখন অনেকটাই আমরা সচেতন। আমরা জানি যে কোন খাবারে কোন ধরনের সমস্যাগুলো, কোন ঝামেলাগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখন অনেকটাই জেনে গেছি। তো তারপরে অনেক রিমোট এরিয়া আছে, গ্রাম অঞ্চল আছে, যারা এখনো এগুলোতে সচেতন না, বা তারা এখনো জানে না, সেসব কারণেই এই সমস্যাগুলো আমাদের বেশি। তো এখন কিন্তু তোমার এলাকা ভিত্তিক, হ্যাঁ, এলাকা ভিত্তিক এগুলা বের করে যে কোন এলাকায় কোন সমস্যাগুলো বেশি, এই এলাকা ভিত্তিক কিন্তু এগুলো বের করে সমস্যা সমাধানের জন্য কিন্তু অনেক এনজিও বা অনেক অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে। আচ্ছা, তো যেটা বললাম যে জনস্বাস্থ্য হলো সমাজ, সংগঠন, সরকারি, বেসরকারি, ব্যক্তি ও গোষ্ঠীর মিলিত চেষ্টা এবং তথ্য অভিজ্ঞ পছন্দের মাধ্যমে রোগ প্রতিরোধ, জীবনকাল বৃদ্ধি ও মানব স্বাস্থ্য উন্নয়নে বিজ্ঞান ও কলা। আচ্ছা, জনগণের স্বাস্থ্য ও তার ঝুঁকির দিকগুলো বিশ্লেষণ করা জনস্বাস্থ্যের মূল বিষয়। কারণ জনগণের স্বাস্থ্যটা মানে কি ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে, এই দিকগুলো বিশ্লেষণ করাই হলো জনস্বাস্থ্যের মূল বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়, শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকাকে বোঝায়। কি বলছে এখানে দেখো যে স্বাস্থ্য কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়, শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকাকে বোঝায়। বর্তমানে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাব, খাদ্যের অণুজীবের আক্রমণ ইত্যাদি বিষয়ে মানুষের স্বাস্থ্য সমস্যাকে আরো প্রকট করে তুলছে, তাই না? আমাদের দেশে এই জিনিসগুলো, ভেজাল, রাসায়নিক দ্রব্য,
তারপরে মানে পাকা পায়খানা বা বিশুদ্ধ পানি অনেকে পান করছে না। এসব কারণে কিন্তু এই সমস্যাগুলোকে আরো প্রকট করে তুলছে। পরে কি হচ্ছে মানুষ দেখা যাচ্ছে নানা ধরনের রোগ হচ্ছে মানুষের এবং মানুষের জীবনের শক্তি কমে যাচ্ছে, মানুষের আয়ু কমে যাচ্ছে। তো এখন আমরা আম আলোচনা করব যেটা যে দেখো এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ? দেখো তো। আ এখানে কি বলছে যে এবার না খেয়ে বাঁচার চেষ্টা করুন। ১ম ছবিটা দেখেছ? ভেজাল তেল, ঘি, দুধ। ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? তারপরে এখানে ফরমালিন দেয়া মাছ, জি মাংস, ম্যাম। কেমিক্যাল যুক্ত ফল। তার মানে কি বলছে? কিছু না খেয়ে আমরা বাঁচবো। মানে এগুলা খেলে আমরা মরে যাবো। এই যে অ্যা ভেজাল যে ছবি, তারপরে দেখো এখানে সব খাবারগুলাতে ফাঙ্গাস পড়ে আছে। তারপরে রাসায়নিক দ্রব্যের যে অপব্যবহার দেখো, এই যে আমগুলোতে দেখো স্প্রে করছে। ঠিক আছে? আর টমেটোতে দেখো এই যে সিরিঞ্জের মাধ্যমে ঢুকাচ্ছে। পাকানো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ নিচের চিত্রে? যে সিরিঞ্জ দিয়ে কি ঢুকিয়ে দিচ্ছে কালার। টমেটোর কালারটা কিন্তু একদমই রঙিন হয়ে যাচ্ছে। এই যে রাসায়নিক দ্রব্যগুলোর মানে খাদ্যের যে ভেজালের যে ক্ষতিকর যে দিকগুলো সেগুলো আমাদের কি ধরনের ক্ষতি করে সেটাই আমরা জানবো যে কি সমস্যা আমাদের হতে পারে। বর্তমানে ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাবে সুষ্ঠু স্বাস্থ্য সমস্যা আমাদের জাতীয় সমস্যার অন্যতম। উদ্দেশ্যমূলকভাবে উৎকৃষ্ট খাদ্য সামগ্রীর সাথে নিম্নমানের সস্তা খাবার, অযোগ্য অথবা বিষাক্ত পদার্থের মিশ্রণকে ভেজাল বলে। মানে যে খাবারগুলো আমরা খাবো না, যেগুলো খাবারের যোগ্য না, সেই খাবারগুলোকে আমাদের খাবারের সঙ্গে মিশিয়ে দেয়। এটা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কিছু ব্যবসায়ীরা আছে এই কাজগুলো করে। আচ্ছা, ভেজালের মাধ্যমে অসৎ ব্যবসায়ীরা সহজেই প্রচুর অর্থ দ্বারা উপার্জন করে থাকে। আর দেশের জনগণ স্বাস্থ্য সমস্যাজনিত নানা রোগে আক্রান্ত হয় এবং তারা কি হয়? কর্মশক্তিহীন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তারা কাজ করতে পারে না। ভেজাল একটি সামাজিক ব্যাধি। টাকার লোভে মানুষ ভুলে যায় মানবতার কথা। ফলে মানুষ বিবেক বর্জিত ও নিষ্ঠুর হয়ে ওঠে। জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি খাদ্য ও ওষুধেও ভেজাল দিয়ে মুনাফা অর্জন করতে কুণ্ঠাবোধ করে না। শুধু কিন্তু খাবারেই না, ওষুধে কিন্তু ভেজাল তৈরি হয় এবং অনেক প্রতিষ্ঠানকে কিন্তু সিলগালা করা হয়েছে, জরিমানা করা হয়েছে। তারা কি করে? ভেজাল ওষুধ তাদের কাছে পাওয়া যাচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ, যেগুলা খেলে ওষুধ খেলে কি হয়? মানুষ ভালো হয়, তাই না? আমরা ভালো হওয়ার জন্য রোগ মুক্তির জন্য ওষুধ খাই। কিন্তু সেখানে ভেজাল ওষুধ খেলে বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে কি হবে? সেটা হিতে বিপরীত হবে। আমাদের শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তো এইগুলো কিন্তু কিছু ব্যবসায়ী যারা আছে টাকার জন্য তারা এতই আম মানে ব্যতিব্যস্ত হয়ে যায় যে তাদের মানে মানবিক দিকটা তারা হারিয়ে যায়। তাদের মনুষ্যত্ব থাকে না। তারা শুধু টাকা চিন্তা করে যে কিভাবে মানুষ মরে যাক কিন্তু তাদের টাকা দরকার। তো এই ভেজাল খাদ্য খেয়ে দেশের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল স্তরের মানুষ পেটের পীড়া, অ্যালার্জি, চর্মরোগ থেকে শুরু করে ধীরে বিষক্রিয়ার মাধ্যমে ক্রমান্বয়ে ক্যান্সার, এজমা, পেপটিক আলসারের মতো বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় বা পতিত হয়। এছাড়া ভেজাল খাদ্য লিভার, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়াকর্ম কমিয়ে সমস্ত শরীরকে নিষ্ক্রিয় করে ফেলে। মানে এই হলো আমাদের ভেজাল খাদ্যগুলার সমস্যা। 18ই জুলাই 2009 সালে ব্যাংককের ব্রাহ্মণবাদ নামক হাসপাতালের ডাক্তারের তথ্য মতে বাংলাদেশ ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন বাড়ছে। এমনকি তা বর্তমানে দ্বিগুণ হারেই বেড়ে চলছে। এর প্রধান কারণ বিষাক্ত কেমিক্যাল সংমিশ্রণে তৈরি খাদ্য সামগ্রী গ্রহণের ফলে। আমরা যে ভেজাল খাবারগুলো খাচ্ছি সেই কারণেই আমাদের দিন কিন্তু ক্যান্সার এবং কিডনি রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। আগে কিন্তু আমাদের দেশে এত কিডনি রোগ ছিল না। ইদানিং যেরকম কিডনি রোগ বা ক্যান্সার হয়ে মানুষ মারা যাচ্ছে সেগুলো আগে ওরকম ছিল না। শুধু এই ভেজাল খাবারের কারণে এটাই আমাদের কারণ বলে ওই হাসপাতালের ক্যান্সার ও কিডনি বিশেষজ্ঞগণ এই অভিমত ওনারা দিয়েছেন আমাদের দেশের সম্পর্কে। আচ্ছা, আমাদের দেশে ভেজাল রোধের জন্য আইন রয়েছে, কিন্তু আইনের ওরকম এখনো যথাযথ প্রয়োগ হয়নি। যার ফলে কিন্তু অসৎ মানুষ অন্যায় কাজ করে সহজে পার পেয়ে যায় এবং বড় অপরাধ করতেও কুণ্ঠাবোধ করে না। তবে আস্তে অনেক আইন কিন্তু আমাদের কার্যকর হচ্ছে
এবং আমরা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যেটা যে এটা জানবো, যে পার্টটা আমরা তোমার সাথে আলোচনা করবো সেটা হলো খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক বা রাসায়নিক দ্রব্যের অপব্যবহার যেটা। আচ্ছা, খাদ্যে রাসায়নিক দ্রব্যের অপব্যবহার আমাদের নিত্য রাসায়নিক দ্রব্যের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো কি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো যে আমরা ক্যালসিয়াম কার্বাইড জানি, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে করে, ফরমালিন দিয়ে করে, তারপরে হলো হাইড্রোসালফাইড ও রঞ্জক পদার্থ দিয়ে করে, আর এটা হলো মনোসোডিয়াম গ্লুটামেট দিয়ে তারা এই খাবারগুলোকে, এই ধরনের রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে তারা খাদ্যকে বিষাক্ত করে ফেলে। তো খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের আমাদের নিত্য ব্যবহার্য খাদ্যদ্রব্যকে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক করছে। মুড়িতে হাইড্রোস, ফলমূলে কার্বাইড সহ নানা বিষাক্ত রাসায়নিক দ্রব্য, ফরমালিন। তোমরা মিউট করে রাখো, তোমাদের শব্দ শোনা যাচ্ছে। সবজিতে বিপজ্জনক মাত্রায় কীটনাশক, বিস্কুট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জুস, সেমাই, আচার এবং মিষ্টিতে টেক্সটাইল ও লেদার রং, পানিতে ফ্লোরিন, লেড ইকোলাই, লবণে কম মাত্রায় আয়োডিন মিশ্রণ, চায়ে কাঠের গুঁড়ো, গরু মশলায় ভুসি, কাঠ, বালি, ইটের গুঁড়ো এবং বিষাক্ত গরু রং মিশানো হয়। এমনকি রোজাদারদের যে ইফতারি, আমরা যে রোজার সময় ইফতার গুলো তৈরি করি, ইফতারি বিশেষ করে জিলাপি, পেঁয়াজু, বেগুনি, বুন্দিয়া, দই, শরবত, পোলাও, বিরিয়ানি সহ মিষ্টিজাত দ্রব্য বাহারি রং ও আকর্ষণ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। ওই খাবারগুলো, জিলাপি গুলোতে মানে এই ধরনের রং, যে রংগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাদের একদমই, যেমন বেগুনিতে, পেঁয়াজুতে কালারফুল করার জন্য এরকম রংগুলো ব্যবহার করা হয়। তারপরে কি করা হয় দেখো, যেন এটা কাঠের বানিশে নেয় বিষাক্ত রং, কাঠের বানিশে যে বিষাক্ত রংটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু করা হয়, খাদ্য প্রস্তুত, এগুলো দিয়ে খাদ্য প্রস্তুত করা হয়। এবং চানাচুর তৈরিতে কি ব্যবহার করা হয় জানো? সয়াবিনের সাথে পোড়া মোবিল, পোড়া মোবিলটা দিলে চানাচুরটা অনেকদিন মচমচা থাকে, এবং সেজন্য কি করা হয়, ওই সয়াবিন তেলের বদলে সেখানে পোড়া মোবিলটা দিয়ে রাখে, যাতে চানাচুরটা মুখরোচক হয় এবং মচমচে হয়। তাছাড়া যে আমরা যে, তোমরা যে সিঙ্গারা খাও, আমরা খাই বিভিন্ন রেস্টুরেন্ট, সিঙ্গারা, সমোচা, হ্যাঁ, পুরি, এগুলো কিন্তু এই পোড়া মোবিল দিয়ে ভাজা হয়। কেন ভাজা হয়? যে খাবারটা মুখরোচক হয় এবং সেটা অনেকক্ষণ মচমচে থাকার জন্য এই কাজগুলো করা হয়। হোটেল রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হয় এবং মৃত মুরগির মাংসও কিন্তু পরিবেশন করা হয়। কাজেই কোনো খাবারই আর আমাদের জন্য নিরাপদ নয়। কারণ অনেক চাইনিজ, আগে কিন্তু আমরা সবাই খুব মজা করে এবং খুব তৃপ্তি করে চাইনিজ খেতে যেতাম, তাই না? আমাদের একটা প্রোগ্রাম হলে আমরা যেমন চাইনিজে চলে যেতাম, কিন্তু এখন কিন্তু আমাদের একটু হলেও চাইনিজে অভুক্তি এসছে না? আমরা এখন কিন্তু আগের মতো ওরকম আর যেতে চাই না, বাসায় আমরা সেটা তৈরি করে খাওয়ার চেষ্টা করি বা চিন্তা করি। কারণ আমরা এমনও শুনেছি যে সেখানে যে খামারে যে মুরগিগুলো মরে যায় বা অসুস্থ হয়ে যায়, সেই মুরগিগুলোকে কম দামে এনে তারা এই চাইনিজে ব্যবহার করে। তো এই হলো আমাদের, এখন আমরা যেটা জানবো যে খাদ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহারে মানুষ জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়। মানুষের আয়ু, কর্মশক্তি ও দৈহিক মানসিক স্পৃহা দিন দিন কমে যাচ্ছে। এছাড়া বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে আমাদের জাতির ভবিষ্যৎ, কর্ণধার শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়ছে। খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং এর ক্ষতিকর, যেটা আমরা ক্যালসিয়াম কার্বাইড সম্পর্কে এখন জানবো, সেটা হলো যে আমরা যেসব শাকসবজি ও ফলমূল খাচ্ছি সেগুলো সতেজ রাখতে ও পাকাতে ক্যালসিয়াম কার্বাইড মিশানো হয়। কার্বাইড স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। কার্বাইড থেকে উৎপন্ন অ্যাসিটাইলিন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। প্রাথমিক পর্যায়ে এর কারণে মাথা ব্যথা, মাথা ঘোরানো, চিত্তবৈকল্য, হৃদরোগ, অসচেতনার সৃষ্টি হয়, মানে অজ্ঞান হয়ে যায়। এর প্রভাবে পর্যায়ক্রমে মেজাজ খিটখিটে হয়, স্মরণশক্তি কমে যায়। কার্বাইড দিয়ে পাকানো ফল গ্রহণের ফলে পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে বা হয়ে যায়।
নেপালের লাহান হাসপাতালের প্রতিবেদন থেকে জানা যায় প্রতিদিন প্রায় 30 থেকে 40 জন রোগী কার্বাইড পাকানো ফল খেয়ে পেটের ব্যথায় চিকিৎসা নিতে আসে। তার মানে দেখো ওইখানেও কি হয়, প্রতিদিন প্রায় 30 থেকে 40 জন রোগী এই কার্বাইড দিয়ে পাকানো ফল খেয়ে পেটের ব্যথায় চিকিৎসা নিতে আসে। এছাড়াও কেমিক্যাল মিশ্রিত খাদ্য গ্রহণ করলে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায়। অবশ্যই আমরা যদি প্রতিনিয়ত এই খাবারগুলো, এই বিষাক্ত খাবারগুলো খাই তাহলে কি হবে, আমাদের তো সমস্যা হবেই, তাই না? এগুলো তো নিতে পারে না আসলে। আর বিশেষ করে বাচ্চাদের খুব বেশি সমস্যা হয়। আচ্ছা, তারপরে শুধু বাচ্চা না, আমরা জানি যে প্রেগন্যান্সি অবস্থায় মাকে প্রচুর পরিমাণে খেতে হয়। এখন যদি মা এই খাবারগুলো খায় তাতে কি হবে বলো? মায়ের নিজের শরীরেও ক্ষতি হবে এবং যে গর্ভস্থ যে শিশু আছে তার তো ক্ষতি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই হলো। এছাড়া কেমিক্যাল মিশ্রিত খাদ্য গ্রহণ করলে কিডনি লিভার নষ্ট হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা কথাও জানিয়েছে বিশেষজ্ঞরা যে এইসব কারণে আস্তে আস্তে কি হয়, এই আমাদের সেগুলো ক্যান্সারের দিকে মরণে বা অনেক সময় লিভার বা কিডনি নষ্ট হয়ে যায়। আচ্ছা, ফরমালিন ফরমালিন এক ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা কি করে মৃতদেহ সংরক্ষণ কাজে ব্যবহৃত হয়। এই ফরমালিন দিয়ে কি করা হয়, ডেড বডিকে সংরক্ষণ করা হয়। কিন্তু বর্তমানে বর্তমানে আমাদের দেশে কি করা হয়, ফলমূল ও মাছ অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য, তাজা রাখার জন্য কি করা হয়, এই ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিনে গ্যাস বা বাষ্পের সংস্পর্শে চোখ, নাক, গলা ও শ্বাসতন্ত্রের প্রদাহ হয়। শ্বাসতন্ত্রের আমাদের ঘা হয় বা প্রদাহ হয় বা জলে। আচ্ছা, গলায় জ্বালা পোড়া, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। নিঃশ্বাসের সাথে ফরমালিন গ্যাস গ্রহণের ফলে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া রোগ হয়। দীর্ঘদিন ফরমালিন যুক্ত খাবার গ্রহণ করার ফলে মানুষের অকাল মৃত্যু হয়ে যায় বা ঘটতে পারে। আর এখন দেখো যে আগে যেমন মাছের বাজারে প্রচুর মাছই থাকতো, হ্যাঁ, মাছে বসতো, মাছ মানে ওখানে মাছি আসতো, বা ফলমূল মানে সেখানে মাছি আসতো। এখন কি ওরকম মাছি দেখা যায়? এখন কিন্তু ওই খাবারে ওরকম মাছি দেখা যায় না। যেমন ধরো আম, কাঁঠাল, এগুলো কাটার পরেই কিন্তু মাছি চলে আসতো, গন্ধে মাছি চলে আসতো। মাছ আনা মানে মাছের মধ্যে প্রচুর মাছি থাকতো। এখন যেই খাবারে যেই দেখবা যে মাছি নাই, বাজারে মাছের ধারে কাছেও মাছি নাই এবং ফলমূলের ধারে কাছেও কিন্তু মাছি থাকে না। তার মানে কি, ওগুলাতে ফরমালিন আছে। যেখানে ফরমালিন আছে সেখানে মাছি বসতে পারে না, মাছি যেতে পারে না। এটা কিন্তু আমাদের আমরা কিন্তু মানে খেয়াল করবা যে কোথায় মাছি নাই, বা ফল কাটলাম সেখানে মাছি আসছে না। তার মানে তো আমরা মোটামুটি কিন্তু এখন সচেতন। আমরা ফল এনে কি করি, আমরা হয়তো ভিনেগার দিয়ে বা লবণ দিয়ে একটু কুসুম গরম পানিতে ঘন্টাখানেক ভিজায় রাখি, হ্যাঁ, রেখে তারপরে সেটা খোসা ছাড়িয়ে হয়তো খাই। এমনকি আমরা কিন্তু এখন কলা এনেও তাই করি। বাজার থেকে কলা কিনে এনে কি করি আমরা, সেটাকে একটু পানিতে ভিজিয়ে রাখি, খোসা সমেত ভিজিয়ে রেখে দিই। ভিজিয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আগে কি কলা আমরা ধুয়ে খেতাম কখনো না, কিন্তু এখন আমাদেরকে সেটা করতে হয়। সব ফলই আমরা তাই করি এখন, যে ভিজিয়ে বা শাকসবজি এনেও কিন্তু আমরা ভিজিয়ে রাখি, যে তোমার কি বলে বিভিন্ন আম লবণ দিয়ে বা ভিনেগার একটু দিয়ে, এগুলো দিয়ে আমরা আ বা সোডা যেটাকে আমরা যে খাবার সোডা যেটা, হ্যাঁ? ওই সোডা দিয়েও কিন্তু আমরা বেকিং সোডা দিয়েও কিন্তু আমরা খাবারগুলো খাই। এই যে এখন আ যে আমাদের যে প্যান্ডামিক চলছে, যে করোনা মহামারী, আমরা কিন্তু কি করি, আমি তোমাদেরকে আগেও বলেছি যে বাজার থেকে সে খাবারগুলো, যে খাবারই আমরা শাকসবজি বা যেগুলোই আনি না কেন, সেগুলোকে আমরা আ সোডা দিয়ে, হুম? খাবার সোডা যেটা, বেকিং সোডা যেটা, সেটা দিয়ে যদি আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে জামটা কিছুটা হলেও কমে যায়। এই হলো আমাদের এভাবে আমরা অনেকটাই এখন আ মানে খাচ্ছি। এইভাবে ভিজিয়ে রেখে বা আমরা চেষ্টা করছি যে ভালো থাকার জন্য। খেতে তো হবে, খাবো। কিন্তু সেভাবে আবার কোনটাতে আছে এখন অনেকেই হয়তো দেয় না। কিন্তু আমরা তো আর জানি না বাজার থেকে আনার পর যে কোনটাতে আছে বা কোনটাতে নাই। কারণ আমরা এখন সব নিজেরাই টেনশনে পড়ে যাই যে কোন খাবারটায় আছে বা কোনটায় নাই। সেজন্য আমরা সবটাই কিন্তু ওইভাবেই আ পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার চেষ্টা করি। তো হাইড্রোসালফাইড ও রঞ্জক পদার্থ যেটা মুড়ি উৎপাদনে হাইড্রোসালফাইড বা হাইড্রোজ ব্যবহৃত হয়, যা খেলে
মানবদেহে রক্তের শ্বেতকণিকা ও হিমোগ্লোবিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই যে মুড়ির মধ্যে যে হাইড্রোস মিশায়, হাইড্রোসালফাইড বা হাইড্রোজ মিশায়, এতে কি হয়, আমাদের রক্তের শ্বেতকণিকা বা হিমোগ্লোবিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আচ্ছা, রঞ্জক পদার্থ হিসাবে বিষাক্ত পদার্থ ওরামিন, রোডোমিন বি, ইয়েলোজি, টাটাজিন, এরাথ্রোজিন ইত্যাদি মশলা, সস, জুস, জল ও তেলে মেশানো হয়, যা খেলে ক্যান্সার, অ্যালার্জি, শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দেয়। আমরা কিন্তু সসও এখন কিনে খাই না, তারপরে জুস টুস আমরা কোনো কিছুই কিন্তু এখন কিনে খাওয়ার জন্য সাহস পাই না। আমরা এগুলো কি করি এখন, নিজেরাই তৈরি করে খাই বাসায়। আর মসলা যেটা যে ভালো ব্র্যান্ড দেখে হয়তো আমরা নেই অনেক সময়, আর তা না হলে আমরা নিজেরা কিনেই সেগুলোকে বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে তারপরে সেগুলোকে মেশিনে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আগেকার দিনের মানুষ যেমন এত সুস্থ থাকতো কিভাবে, আগেকার দিনের মানুষ কি গুঁড়া মশলা খেত? খেত না কিন্তু। ওনারা কি খেতেন, যেমন আমাদের আগেকার জেনারেশনে আমাদের মা চাচিরা ওনারা কি খেতেন, মশলা বেটে খেতেন, ওনারা গুঁড়া মশলা খেতেন না। ওনারা কিন্তু অনেকটাই ভালো ছিলেন, সুস্থ ছিলেন, সব খাবারগুলো ওনাদের মানে ভালো ছিল, ভেজাল কোনো খাবার ওনারা খান নাই। আর আমাদের অবস্থা কি, আমরা এখন কিন্তু মশলা মানে পাটায় আমাদের কোনো কাজই নেই। আমরা কি করি, সব মশলাগুলোকে আমরা গুঁড়া কিনে ফেলি বা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলি। আদা রসুন কিন্তু আমরা এখন আর বাটি না, বাটি আমরা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিই। সবকিছু আমরা খুব যেমন ইজি হয়ে যাচ্ছে আমাদের সবকিছু, সেরকম কিন্তু আমরা সমস্যা আমাদের অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, মনোসোডিয়াম গ্লুটামেট যেটা হলো চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহৃত মনোসোডিয়াম গ্লুটামেট এবং টেস্টিং সল্ট স্নায়ুতন্ত্রের রোগ ও বিষণ্ণতা সৃষ্টি করে। এসব ভেজাল ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য খেয়ে হাজার হাজার মানুষ শারীরিক সমস্যা ও প্রতিবন্ধিতার শিকার হচ্ছে এবং মারা যাচ্ছে। এই ভয়াবহতার সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। ঠিক আছে, শিশুরাই তো বাইরের খাবারটা বেশি পছন্দ করে এবং খেতে চায়, যার কারণে তারাই বেশি আক্রান্ত হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হলো যে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য সম্পর্কে সচেতনতা তৈরি। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, দুধ আছে, এখানে ময়দা, হ্যাঁ, ময়দার ছবি, খাদ্যশস্যের ছবি দেওয়া আছে, ময়দার ছবি দেওয়া আছে, তারপরে ঘি ছবি দেওয়া আছে, মশলার ছবি, মধু, তেল, খেজুরের গুড় আমরা চিত্রে দেখতে পাচ্ছি। তো দুধে যেটা হলো যে আমরা বাজারে যেসব দ্রব্য সামগ্রী পাওয়া যায় তার 70 থেকে 90% হলো ভেজাল। সম্প্রতি জনস্বাস্থ্য গবেষণাগারে একটি জরিপ থেকে জানা গেছে বাজারে যেসব খাদ্যদ্রব্য পাওয়া যায় তার 76% বেশি হলো ভেজাল। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ভেজালের প্রবণতাটা বেশি। খাদ্যে ভেজালের কিছু মানে চিত্র তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে, যে কোন কোন জিনিসগুলো, আমি যেগুলো অল্প কয়েকটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই খাবারগুলো খাচ্ছি এবং এগুলোতে কি ধরনের ভেজাল হচ্ছে। দুধে ভেজাল পানি, স্টার্চ, গুঁড়ো দুধ ও বিষাক্ত ফরমালিন থাকে দুধে। আর খাদ্যশস্য এখানে যেটা দেয়া আছে দেখো, চাল ও গমে পাথর, বালু, মাটি মিশানো হয়, পাথর মিশানো হয় আর বালু আর মাটি মিশানো হয় এই খাদ্য শস্যগুলাতে। কেন করা হয় যেন, এটা ওজন বাড়ানোর জন্য। ঠিক আছে, ওজন যেন বেড়ে যায় সেই কারণে এই জিনিসগুলো তারা মিশায়। আর মুড়ি আর চালকে কি করে, সাদা করার জন্য ইউরিয়া সার মেশায়। মুড়িটাকে একদম সাদা এবং চালটাকে সাদা করার জন্য এই ইউরিয়া সার মেশানো হয়। তারপরে ময়দা, যেটা ময়দার মধ্যে মিশানো হয় নুড়ি পাথর ও খেসারির ডালের গুঁড়া। ময়দাটার মধ্যে নুড়ি পাথর, তোমরা দেখেছো কি ছোট ছোট নুড়ি পাথর, সেই পাথর ও খেসারির ডালের গুঁড়া কিন্তু এই ময়দার সঙ্গে মিশিয়ে সেটাকে ভেজাল করা হয়। আর কখনো ময়দার সাথে আবার সস্তা দামের আটাও মিশায় দেয়। অনেক সময় দেখবা যে আটার কালার, ময়দার কালারটা একটু লালচে, বা ময়দাটা ঠিক মতো ওরকম, যে ময়দাটা আমরা ময়ান করলে যেরকম হয় ঠিক সেরকম হয় না, জবের থেকে তো ময়দাটা হয়, হ্যাঁ, তো ওইটার সঙ্গে যদি সস্তা দামের আটা মিশিয়ে দেওয়া হয়, আবার খেসারির ডালের গুঁড়া বা নুড়ি পাথরের গুঁড়া মেশায়, তখন কিন্তু সেটা আর ওই ধরনের হয় না। আমরা যখনই এটাকে খামির তৈরি করি তখন কিন্তু সেটা সেরকম হবে না, অরিজিনালি হবে না। তো এই জিনিসগুলো ময়দার সঙ্গে মেশানো হয়। ঘিয়ে ভেজাল হিসাবে বনস্পতি ও চর্বি মেশানো হয়। ঘিয়ের সাথে মেশানো হয় হলো
বনস্পতি আর হলো ডালডা বা চর্বি মিশানো হয়। আর এর ঘনত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সাবান। থিকনেসটা মানে ঘনত্বটা ঘিটার থিকনেস বানানোর জন্য সেখানে কিন্তু সাবানও ব্যবহার করে। তাহলে বুঝো আমরা কি খাচ্ছি। আচ্ছা, ভেজাল তেল। ভেজাল তেলে স্বল্প মূল্যের তেল ও খনিজ তেল যেমন পেট্রোল, মোবিল মিশানো হয়। সয়াবিন তেলের সাথে মিশানো হয় পাম অয়েল ও নারকেল তেল। ঠিক আছে, তারপরও যদি নারকেল তেল অরিজিনালি নারকেলের তেল হয়, ভালো নারকেলের তেল হয়, নারকেল তেল কিন্তু শরীরের জন্য ভালো, সেটা কিন্তু ক্ষতিকর না। কিন্তু সেটা তো ভালো না, সেই জিনিসটাও কিন্তু ভালো না। কারণ নারকেল আমরা যদি ভালো নারকেল দিয়ে নারকেল তেল তৈরি করি, সেটা যেমন আমাদের শরীরের জন্য ভালো এবং ওটা কিন্তু খেলেও কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের নারকেল তেলগুলোও কিন্তু সেরকম ভালো নারকেল দিয়ে তৈরি করা হয় না, যার কারণে সেখানেও ভেজাল। আচ্ছা, মধু, চিনি মিশিয়ে মধু ভেজাল করা হয়। আজকাল তো প্রচুর ভেজাল মধু পাওয়া যায়। মানে সেটাকে ওই চিনি মিশিয়ে জাল করে ওটার একটু কালার দিয়ে বলে যে আম মানে চাষ করা হয়, এরকম বলে, হ্যাঁ? আগে মৌচাক প্রচুর দেখা যেত, এখন দেখা যায়? এখন কিন্তু ওই ধরনের মৌচাক আর দেখা যায় না। খাঁটি মধু খুবই কম। আচ্ছা, গুঁড়ো মসলা দেখো, অনেকগুলো গুঁড়ো মসলা ছবি এখানে দেয়া আছে সব ধরনেরই। ওখানে কি মিশানো হয়? ইটের গুঁড়া, কাঠের গুঁড়া, ক্ষতিকর রাসায়নিক রং, যার কারণে খুব কালারফুল হয়। বলে যেটা বগুড়ার মরিচ সেজন্য খুব লাল, হ্যাঁ এরকম বলে। বগুড়ার মরিচ, তারপরে হলো বান্দরবনের হলুদ বেশি হয়, তো বলে যে এই জন্য খুব কালারফুল। কিন্তু আসলে তো সেটা না, আসলে সেটা হলো যে ওরা কালার মিশায়, সেটাকে বিভিন্ন ধরনের রং মিশায়, সস্তা রং মিশায় সেটাকে কালারফুল করা হয়। আরো মিশানো হয় ইটের গুঁড়া, কাঠের গুঁড়া আর রং। আর খেজুরের গুড়ের সাথে চিনি, তালের গুড়, হাইড্রোস মিশানো হয়। খেজুরের গুড়ের সাথে মিশানো হয় চিনি, তালের গুড় আর হাইড্রোস। যেমন আগে আমরা খেজুরের গুড়ের পায়েস খুব মজা করে খেতাম। শীতকাল আসলে তো খেজুরের গুড়, তাই না? খেজুরের গুড়ের পায়েস, পিঠাপুলি, এগুলো তো আমরা খেজুরের গুড় বা পায়েস। এখন দুধে অনেক সময় দেখবা যে গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায়। তার মানে ওটাতে এতই কেমিক্যাল দেওয়া থাকে যে হাইড্রোস দেওয়া থাকে যে এটা ইয়ে হয়ে যায়, দুধটা ফেটে যায়, দুধটা স্বাভাবিক থাকে না। তো এইসব খাবার খেয়ে খেয়ে আমরা এগুলো সম্পর্কে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। বেশি বেশি করে সবাইকে জানাতে হবে, প্রচার করতে হবে, যাতে আমরা সবাই সচেতন হয়ে খাওয়ার আগে এগুলোকে ভেজাল মুক্ত যাতে আমরা খাবার খেতে আমরা সুস্থ থাকতে পারি, এটা সবাইকে আমাদের জানাতে হবে। আচ্ছা, খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে মানুষ নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে এবং ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ পেতে হবে, তাই না? পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সবাইকে সচেতন করতে হবে। এবং এই সচেতনতা তৈরি করার জন্য কি কি উপায় আমরা ব্যবহার করব, মানে কিভাবে আমরা সচেতন করব মানুষকে, সেটা হলো খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন এবং গণপ্রচারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে। ঠিক আছে? সরকারি বা বেসরকারি পর্যায়ে গ্রাম, থানা, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সকল খাদ্য বিপণী বিতান এবং প্রতিটি বাজারে ভেজাল শনাক্তকরণের যন্ত্র স্থাপন করা, যাতে মূল্যের বিনিময়ে হলেও ক্রেতা তার পণ্য যাচাই করে নিতে পারে। এই ধরনের জিনিসগুলো। তবে আমি মনে করি যেটা যে শহর থেকে গ্রামের মানুষরা এখনো কিন্তু অত ভেজাল খাবার খায় না। তারা কিন্তু এখনো খাবার বেটে খায়। তারপরে শাকসবজিটা নিজেরা তৈরি করে খায়, হ্যাঁ? ওরা নিজেরাই নিজেরাই তৈরি করে, নিজেরাই ক্ষেত থেকে তুলে খায় বা বাগান থেকে তুলে খায়। এখনো তারা কিন্তু অতটা ভেজাল গরু বা ছাগল থেকে দুধ নিজেরাই নিয়ে নিচ্ছে, দোয়ায় নিচ্ছে, নিয়ে নিজেরাই খাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তারা নিজেরা তৈরি মানে নিজেরাই উৎপাদন করছে এবং ওরা কিন্তু এখনো অতটা ভেজাল খাচ্ছে না। গ্রামে এখনো অতটা হচ্ছে না ভেজাল। আচ্ছা, মৌসুমের পূর্বে কি করতে হয়? মৌসুমের পূর্বে বাজারে সরবরাহকৃত ফল না খেয়ে মৌসুম শুরু হলে ফল খাওয়া উচিত। মানে আগেই যেগুলো পাকায় রেডি করে ফেলে সেটা আমরা খাবো না। আমরা কি করব যে মৌসুম শুরু হলে যখন পুরোপুরি শুরু হয় তখন সেই ফলটা খাবো। ফল খাওয়ার পূর্বে অন্তত 30 মিনিট লবণ মিশ্রিত বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখতে হবে, বা 1 টেবিল চামচ লেবুর রস 2 কাপ গরম পানিতে
আমরা লেবুর রস দিতে পারি, তারপরে আমি বললাম যেটা যে ভিনেগার কিংবা বেকিং সোডা, হ্যাঁ? এগুলো যদি আমরা দিয়ে গরম পানিতে ভিজায় রেখে যদি আমরা খাই তাহলে অনেকটাই আমাদের পুরোপুরি না গেলেও হয়তো অনেকটাই আমাদের সমস্যা কম হবে। আর ফল অবশ্যই আমরা খোসা ছিলে খাবো। খোসা সমেত তো আমরা এখন আর খাওয়ার প্রশ্নই ওঠে না। আগে যেমন অনেক ফল আমরা খোসা সমেত খেয়ে ফেলতাম, যেগুলা খাওয়া যায়। কিন্তু এখন না, সেটা আপেল বলো, তারপরে কি বলে যে খাবারগুলো খোসা সমেত খাওয়া যায় আরকি, সেগুলো এখন কিন্তু আমরা খোসা সমেত খাচ্ছি না। খোসা ফেলেই খাচ্ছি আমরা। হুম? তো এই আর কি করতে হবে? বাজার থেকে আনার সাথে সাথেই লবণাক্ত পানিতে আমরা ভিজিয়ে রেখে তারপরে ২০ মিনিট বা ৩০ মিনিট এরকম ভিজিয়ে রেখে আমরা সেই খাবারগুলো খাওয়ার জন্য সবাইকে সচেতন করব। মৌসুমের আগে ফল কেনা উচিত না। কেননা ওই সময় ফল কৃত্রিম উপায়ে কার্বাইড দিয়ে চকচকে রঙে পাকানো হয়ে থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক সময় যে বের হলেই আমরা যে একটু টেস্ট করে দেখি, সেটা করা ঠিক না, সেটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন আমের গায়ের রং সব একই রকম, দেখতে অনেকটা টকটকে কাঁচা হলুদ, দেখবা যে কৃত্রিমভাবে যেটা পাকানো সেটা একদম হলুদ হয়ে যায়। হ্যাঁ? মানে ওটাতে কার্বাইড মিশানোর সাথে সাথে, যেমন আমরা ১ম চিত্রে কি দেখেছিলাম যে টমেটোটার কালারটা ছিল আ হালকা সবুজ, সেটাকে সিরিঞ্জ দিয়ে কালার দিয়ে কি করে ফেললো, একদম টকটকে লাল করে ফেলল। এছাড়া টমেটোর রং সমানভাবে লাল এবং পেঁপের রং কমলা হয়। পেঁপের রং কিন্তু অরিজিনাল রং এখন থাকে না। ভিতরে এখন দেখো পেঁপে এরকম কেটে, কেটে রেখে দেয়। ভিতরে অনেক সুন্দর কালার। কিন্তু সেটা ওই যে সিরিঞ্জের মাধ্যমে ওইভাবে কিন্তু কালার হয়ে যায়, বা স্প্রের মাধ্যমে কিন্তু সেই কালারটা হয়ে যায়। প্রতিটি বাজারেই ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করতে হবে এবং ভেজাল শনাক্ত হলে শুধু খুচরো বিক্রেতারা নয়, সর্বোচ্চ পর্যায় থেকে জেল জরিমানা এবং আইন প্রণয়নের মাধ্যমে আ ব্যবসা আ ওই ব্যবসা করা এবং তার জন্য আ জরিমানা বা নিষেধ করতে হবে। তবে এখন কিন্তু হচ্ছে। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন বাজারে কিন্তু প্রচুর এরকম ভ্রাম্যমাণ আদালত হচ্ছে এবং আ জরিমানা হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু। এরকম কিন্তু আমাদের হচ্ছে না যে তা না। সচেতন এই কারণেই কিন্তু আমরা এখন অনেকটা সচেতন। আমরা জানলাম কিভাবে। হ্যাঁ? এগুলো হচ্ছে বলে কিন্তু আমরা জেনে যাচ্ছি। তারপরে ভেজালের জন্য প্রচলিত যে শাস্তির ব্যবস্থা আছে তা জনসাধারণকে জানানো এবং তার যথাযথ প্রয়োগের ব্যবস্থা করা। সর্বোপরি স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে ভেজালের ক্ষতিকর দিক এবং ভেজাল প্রদানকারীর শাস্তি সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে কোমলমতি শিশুদের নৈতিক চরিত্র গঠন করা, ফলে শিশুকাল থেকেই তারা ভেজালের প্রতি সচেতন হবে বা সচেতন করা উচিত আমাদের। খাদ্যে ভেজাল থেকে বাঁচার একমাত্র উপায় প্রকৃতিগতভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পরিবেশ বান্ধব পদ্ধতি প্রয়োগ করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ব্যাপক প্রচারণা চালানো। ফরমালিন সহ রাসায়নিক দ্রব্য শিল্প কারখানা, গবেষণাগারে ব্যবহার করার জন্য আমদানি করা হয়। এই আমদানি করা রাসায়নিক দ্রব্য যাতে সাধারণ ক্রেতাদের হাতে না আসতে পারে, তার জন্য কঠোর ব্যবস্থা করা। খুচরো বাজারে ফরমালিন সহ রাসায়নিক দ্রব্যাদি যথাযথ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা। যেখানে সেখানে যাতে বিক্রি না হয়, সেটা খুব কি করতে হবে, সেই বিরুদ্ধে মানে সেটার বিরুদ্ধে অভিযান চালানো এবং ব্যবস্থা নিতে হবে। ফরমালিনযুক্ত বা রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য বা ভেজাল খাদ্য ধরা পড়লে জড়িত সকল স্তরের লোকদেরই শাস্তির ব্যবস্থা করা এবং টিভি, রেডিও, পত্রিকা ইত্যাদি মাধ্যমে প্রচার করে জনসচেতনতা তৈরি করতে হবে। তাছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন বা এনজিও এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কি করা যে স্বল্প ঝুঁকির চিত্র দেখানো, হ্যাঁ? ছবির মাধ্যমে, পোস্টারের মাধ্যমে এগুলো সবাইকে জানানো বা সচেতন করা। তো এই হলো আমাদের মোটামুটি আমরা এইভাবে সচেতন করব। পরবর্তীতে আমরা দেখো যে আরো দুটি চিত্র দেখতে পাচ্ছ কিনা দেখো, তোমরা স্ক্রিনে দেখো, যে এটা দেখে তোমরা বলো যে তোমরা কি বুঝতে পারছো, এখানে কি দেখতে পাচ্ছ, দেখো তো এই চিত্রটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে? এখানে দেখো যে এই চিত্রগুলা কি আমরা গ্রামে দেখতে পাই, দেখা যায়? হলো স্যানিটেশন, ঠিক আছে? দেখো কিভাবে হচ্ছে, কি অবস্থা দেখো। তো এই যে স্যানিটেশন বা বিশুদ্ধ পানি, এটাও কিন্তু আমাদের জন্য খুব বেশি জরুরি। হ্যাঁ, আমরা এভাবে
যেখানে সেখানে বা এভাবে আমরা মলত্যাগ করব না। হ্যাঁ, তারপরে মলত্যাগ করে আসা আমরা হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবো খুব ভালো করে। আর আমরা কখনোই পানি পান করব অবশ্যই বিশুদ্ধ পানি। আমরা পচা আম নোংরা পানি বা দূষিত পানি পান করব না। কারণ পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন। আর বিশুদ্ধ পানির অপর নাম হলো মরণ, তাই না? তো হ্যাঁ, তো সেজন্য আমাদের স্যানিটেশন এবং পানিটা খুবই গুরুত্বপূর্ণ। স্যানিটেশন এর আবিধানিক অর্থ কি জানো? মানে বইয়ের অর্থ হলো স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যের উন্নতি সাধন করার উপায়। এটাই হলো স্যানিটেশন। স্বাস্থ্যসম্মত উপায়ে নিজ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদ্ধতিকে স্যানিটেশন বলে। আমরা অনেক সময় ভাই তোমাদেরকে জিজ্ঞেস করি বা অনেক সময় এমসিকিউ কোশ্চেনে থাকে, হ্যাঁ, যে স্যানিটেশন কি বা কাকে বলে। তো স্বাস্থ্য রক্ষার জন্য রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার নিমিত্তে যাবতীয় স্বাস্থ্যসম্মত অভ্যাস অনুশীলন হলো স্যানিটেশন। স্যানিটেশন হলো প্রাণীর মলমূত্র ময়লা আবর্জনা পরিষ্কার করার সঠিক উপায়। ইউনিসেফের এক তথ্যে জানা যায় দুর্বল স্যানিটেশনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর 5 বছরের কম বয়সী প্রায় 1,25,000 শিশু মারা যায়। গ্রাম অঞ্চলে পর্যাপ্ত টিউবওয়েল নেই। বেশিরভাগ টিউবওয়েলের পানি আর্সেনিক দূষণযুক্ত। এই পানি পান ও ব্যবহার করে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। কাজেই স্বাস্থ্য রক্ষায় স্যানিটেশন ও বিশুদ্ধ পানি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি পান করব, নলকূপের পানি, ডিপ টিউবওয়েলের পানি পান করব। আমরা কখনোই পুকুরের পানি পান করব না, কারণ পুকুরে সব ধরনের কাজ হয়। গোসল করে, কাপড় ধোয়া, গরু বাছুরকে গোসল করানো হয়, একটা নির্দিষ্ট জায়গায় পানিটা আটকে থাকে। ওই পানিটা আমরা কখনোই খাবো না। এবং স্যানিটেশনের যে ব্যাপারটা, যে আমরা অবশ্যই পাকা পায়খানা ব্যবহার করি। যে আমরা চিত্রটা দেখলাম যে ওরকম চটের ইয়ে দিয়ে ঢাকনা, হ্যাঁ, একটা চাকতির মধ্যে, এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। অবশ্যই পাকা পায়খানা ব্যবহার করতে হবে। এবং এই বাথরুম আমরা মলমূত্র ত্যাগ করার পরে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই সাবান দিয়ে বেশি করে হাত ধুতে হবে, তাই না? আচ্ছা, তারপরে খাবার আগে বাথরুম থেকে এসেও দিতে হবে। আবার যখন আমরা খাবার খেতে বসবো তখনও অবশ্যই আমাদেরকে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। আরেকটা জিনিস, এখন তো আমাদের করোনাকালীন সময় যেহেতু চলছে, করোনার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হয়? আমাদেরকে বলছি, আমরা সবসময় বলি যে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। তারপরে সাবান দিয়ে হাত না ধুয়ে আমরা মুখে, চোখে বা নাকে ধরবো না, তাই না? তাতে আমরা নিজেরা সুস্থ থাকবো, পরিবারের সবাই সুস্থ থাকবে, আমাদের সমাজ সুস্থ থাকবে, আমাদের দেশ সুস্থ থাকবে, জাতি সুস্থ থাকবে। এটাই আমাদের করতে হবে। তো আমরা স্যানিটেশনের ব্যাপারে এবং বিশুদ্ধ পানি পানের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই পানির মাধ্যমে কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু, সেগুলো আমরা পরবর্তীতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। সেই পানির মাধ্যমে পানির কোন কোন রোগগুলো কিভাবে আমাদের শরীরে আসে সেটা আমরা আলোচনা করব। তো এই স্যানিটেশনের পানি আমাদের খুবই জানা আমাদের খুবই জরুরি। এই জন্য কি করতে হয়? শহর ও গ্রাম অঞ্চল উভয় ক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ পানি একটি বিরাট সমস্যা। অজ্ঞতা, অশিক্ষা, অসচেতনতার কারণে প্রতিনিয়ত পানি দূষিত হচ্ছে আমাদের। আচ্ছা, পুকুরে পানিতে কি হয়? কাপড় কাচা হয়, তারপরে গরু ছাগল গোসল করানো হয়, তাই না? শিল্প, আবার অনেক সময় দেখা যায় যে শিল্প কারখানার বর্জ্য, ড্রেনের ময়লা পানি মলমূত্র নদী বা পুকুরে এসে পড়ে। হ্যাঁ, এই পানি খাওয়ার ফলে কি হবে? অবশ্যই আমরা অসুস্থ হয়ে যাবো, তাই না? এই পানি খেলে আমাদের কি আমরা সুস্থ থাকবো? থাকার তো কথা না, তাই না? তাইলে কি হয় যে আমরা এগুলো যাতে খাবার পানিটা যাতে আমাদের বিশুদ্ধ থাকে বা আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি যাতে আমরা খেতে পারি সেই ব্যবস্থা করতে হবে। তো মোটামুটি আমরা তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তো আজকে এ পর্যন্তই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আর পরবর্তীতে আমরা সাজেশন দিবেন না? সাজেশন দিয়ে দিয়েছি তোমাদের, তোমাদেরকে তো একটু আগেই বললাম সাজেশন কি।